অ্যানেস্থেটিক ম্যানেজমেন্ট। তো আমরা ক্রনিক কিডনি ডিজিজ এর পেশেন্টের অ্যানেস্থেটিক ম্যানেজমেন্টে যাওয়ার আগে জাস্ট এই ক্রনিক কিডনি ডিজিজ আমাদের আহ, কি ইফেক্ট করে বিভিন্ন অর্গান সিস্টেমে সেটা আগে আমরা জেনে নিই। প্রথমত এখানে দেখেন একটা একটা করে আমরা যাচ্ছি। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ক্রনিক কিডনি ডিজিজ কি কি করতে পারে? অটোনমিক নিউরোপ্যাথি করতে পারে, পেরিফেরাল নিউরোপ্যাথি করতে পারে, অ্যান্ড এনকেফালোপ্যাথি করতে পারে। এখন দেখেন, যদি পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে, কারো যদি পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে, তাহলে অ্যানেস্থেসিওলজিস্ট হিসেবে আমাদের কিছু কনসার্ন থাকবে। আমাদের যে কনসার্ন গুলো এখানে থাকবে অ্যানেস্থেসিওলজিস্ট হিসেবে, সেটা হচ্ছে যে যে কোনো নিউরোমাস্কুলার ডিসঅর্ডারে, আমি মনে হয় আপনাদের যখন নিউরোমাস্কুলার ব্লকিং এজেন্ট পড়িয়েছিলাম তখন আমি পড়িয়েছি যে যে কোনো নিউরোমাস্কুলার ডিসঅর্ডারে সাকসা ইনডিউস হাইপার ক্যালিমিয়ার একটা চান্সেস থাকে। সাকসা ইনডিউস হাইপার ক্যালিমিয়ার একটা চান্সেস থাকে, এটা আমি তখনই এক্সপ্লানেশনও করেছি। তো এই ক্ষেত্রে পেরিফেরাল নিউরোপ্যাথি তে সাকসা ইনডিউস হাইপার ক্যালিমিয়ার একটা চান্স থাকবে। সাথে পেরিফেরাল নিউরোপ্যাথি যদি থাকে কারো, সে তার সেন্সেশন কমে যায়, এবং সেন্সেশন কমে যাওয়ার জন্য বডির যে এক্সপোজ পার্ট গুলা, সেটা যদি কোথাও ফ্রিকশন হয়, সে এটা মানে স্বাভাবিকের চেয়ে কম বুঝতে পারে, সেজন্য দেখা যায় যে বডির বিভিন্ন অংশে ইনজুরি থাকতে পারে। সেক্ষেত্রে পেরিফেরাল নিউরোপ্যাথির পেশেন্টের আমাদের অ্যানেস্থেটিক ম্যানেজমেন্টের একটা অন্যতম পার্ট হচ্ছে পেশেন্ট পজিশনিং এর সময় কেয়ারফুল পজিশনিং করতে হবে, এবং প্রেসার প্রোন এরিয়া যেগুলা, পেশেন্ট যখন সার্জারি হবে তার বডির, তার ওই সুপাইন পজিশনের জন্য, যদি সুপাইন পজিশনে সার্জারি হয় তাহলে সুপাইন পজিশনের জন্য বডির যেসব অংশে প্রেসার পড়ছে আর কি, প্রেসার প্রোন যে এরিয়াগুলা, সেগুলা এক্সট্রা প্যাডিং দিতে হবে। দেন আমরা চলে যাই অটোনমিক নিউরোপ্যাথি। সিকেডির পেশেন্টের অটোনমিক নিউরোপ্যাথি থাকতে পারে, এবং অটোনমিক নিউরোপ্যাথি থাকলে আমাদের কনসার্ন কি, এটা ডায়াবেটিস মেলাইটাস আমরা যখন পড়েছি তখন আমরা দেখেছি যে অটোনমিক নিউরোপ্যাথির পেশেন্টের জিআইটি মোটিলিটি কম থাকে, এবং জিআইটি মোটিলিটি কম থাকার জন্য এই ধরনের পেশেন্টের গ্যাস্ট্রিক যে কন্টেন্ট গুলা, সেই কন্টেন্ট গুলা বেসিক্যালি স্টোমাক থেকে পাস করতে সময় নেয়। তার মানে এই ধরনের পেশেন্টের মানে আহ, মূলত আমাদের অ্যাসপিরেশন প্রোফাইলেক্সিসটা, চান্সেস অফ অ্যাসপিরেশন যেহেতু বেশি, অতএব অ্যাসপিরেশন প্রোফাইলেক্সিস, এটা আমাদের অ্যাসপিরেশন প্রোফাইলেক্সিসে যেতে হবে। অ্যাসপিরেশন প্রোফাইলেক্সিসে আমরা কি কি করি সেটা আপনাদের আগেও বলেছি, যে আমরা সাধারণত নন পার্টিকুলেট অ্যান্টাসিড দিতে পারি, মেটোক্লোপ্রোমাইড দিতে পারি, মূলত পেশেন্টের অ্যাসপিরেশন যেন না হয়, বা অ্যাসপিরেশন হলেও যেন মেন্ডেলসন সিন্ড্রোমের চান্সেসটা কমে যায়। এবং এক্ষেত্রে আমাদের আরেকটা থাকবে, আর এস আই, র্যাপিড সিকোয়েন্স ইন্টিউবেশন। ওকে, এনকেফালোপ্যাথি। এনকেফালোপ্যাথি সিকেডির পেশেন্টের এনকেফালোপ্যাথি কি কারণে হতে পারে? সিকেডির পেশেন্টের এনকেফালোপ্যাথি হতে পারে মূলত টক্সিক সাবস্টেন্স, ইউরেমিক এনকেফালোপ্যাথি হয়। ঠিক আছে। তো যদি এনকেফালোপ্যাথি হয় কারো, এনকেফালোপ্যাথি হলে মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ারের পারমিয়াবিলিটি বেড়ে যায়। অতএব ব্লাড ব্রেন ব্যারিয়ারের পারমিয়াবিলিটি যদি বাড়ে, সেক্ষেত্রে সিএনএস এ কাজ করে এই ধরনের যত ড্রাগস আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কাজ করে, যাদের ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে যেতে হয়, সেই ড্রাগস গুলার সেন্সিটিভিটি বেড়ে যাবে। ঠিক আছে। ওকে, তাহলে আমাদের সিকেডির সিএনএস ম্যানিফেস্টেশন তিনটা। একটা হচ্ছে পেরিফেরাল, আরো অনেক আছে, বাট আমাদের অ্যানেস্থেসিয়া রিলেটেড মূল হচ্ছে তিনটা: পেরিফেরাল নিউরোপ্যাথি, অটোনমিক নিউরোপ্যাথি, অ্যান্ড এনকেফালোপ্যাথি। এবং প্রত্যেকটার সাথে
আমি অ্যানেস্থেটিক যে কনসিডারেশন সেটা বলে দিলাম। ওকে, যাই সিভিএস এ। সিকেডির পেশেন্টের কার্ডিওভাস্কুলার সিস্টেমে কি কি ইফেক্ট হবে? দেখেন এখানে সিকেডির পেশেন্ট সাধারণত আমরা কি কিরকম পাই সিকেডির পেশেন্টের? হাইপার ভলিউমিক পাই না হাইপো ভলিউমিক পাই, বলেন তো? সিকেডির পেশেন্ট মানে আমরা কিরকম পেশেন্ট পেতে পারি ইউজুয়ালি? হাইপারভোলেমিক। ইয়েস, হাইপার হাইপার ভলিউমিক। হ্যাঁ, এখন এই হাইপার ভলিমিয়া হওয়ার পেছনে কিন্তু তার একটা হাইপোভলিমিক ইস্যু থাকে। একটা হাইপোভলিমিক ইস্যু থাকে হাইপার ভলিমিয়া হওয়ার পেছনে। সেটা কিরকম? সিকেডির পেশেন্ট, এদের মানে কিডনি যখন নষ্ট হবে, কিডনি দিয়ে প্রোটিন পাস করে এবং মানে প্রোটিন ইউরিয়া হয়, প্রোটিন ইউরিয়া হওয়ার জন্য ওদের বডিতে প্রোটিন কম থাকে, এবং প্রোটিন কম থাকার জন্য যেটা হয়, প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেসার সেটাও কম থাকে, এবং প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেসার কম থাকার জন্য ওদের ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্ট থেকে ফ্লুইড এসকেপ করে। কোথায়? ইন্টারস্টিশিয়াল স্পেসে। তো ফ্লুইড যখন এসকেপ করে তখন ওদের মানে হাইপোভলিমিয়া হয়, এবং হাইপোভলিমিয়া হলে বডির যে কম্পেনসেটরি মেকানিজম, আমরা জানি যে বডিতে যখন হাইপোভলিমিয়া হয়, মিন আর্টেরিয়াল প্রেসার কমে যায়, সেক্ষেত্রে ডেফিনেটলি রেনাল যে ব্লাড ফ্লো সেটাও কমে যাবে, এবং রেনাল ব্লাড ফ্লো যখন কমে যাবে, জিএফআর যখন কমে যাবে, তখন এই সিস্টেমটা অ্যাক্টিভ হবে, রেনিন, এনজিওটেনসিন, অ্যালডোস্টেরন। এবং এই সিস্টেমটা যখন অ্যাক্টিভ হবে তখন এনজিওটেনসিন, অ্যালডোস্টেরন, আলটিমেটলি এডিএইচ ও আসে। এনজিওটেনসিন টু এডিএইচ রিলিজ করে, হিউজ অ্যামাউন্ট অফ ফ্লুইড ধরে রাখবে, এবং ফ্লুইড ওভারলোড হবে। ঠিক আছে, মূলত রেনিন, এনজিওটেনসিন এন্ড অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভ হওয়ার জন্য। ঠিক আছে, এবং সিকেডির পেশেন্টের কার্ডিওভাস্কুলার আরেকটা অ্যাসোসিয়েশন হচ্ছে এদের হাইপার টেনশন থাকে। হাইপার টেনশন, এবং একটু আগে যেটা বললাম যে ভলিউম ওভারলোড, ভলিউম ওভারলোডের জন্য ওদের কনজেস্টিভ হার্ট ফেলিওরও থাকতে পারে। তাহলে আমরা কয়েকটা জিনিস জেনে রাখি: ফ্লুইড ওভারলোড, কনজেস্টিভ হার্ট ফেলিওর অ্যান্ড হাইপার টেনশন। বাকি যেগুলা সেগুলা আপনি যদি মনে রাখতে পারেন মনে রাখবেন। আরো কয়েকটা দেয়া আছে, আমি এখানে অ্যারিথমিয়া দিয়েছি, কন্ডাকশন ব্লক দিয়েছি, এগুলা দেখতে পারেন। ওকে, আমরা পালমোনারিতে যাই। সিকেডির পেশেন্টের দেখেন একটা দেয়া আছে এখানে। সিকেডির পেশেন্টের ভেন্টিলেশন, এদের সাধারণত হাইপার ভেন্টিলেশন থাকে। কেন হাইপার ভেন্টিলেশন থাকে? কারণ সিকেডির পেশেন্টের মেটাবলিক অ্যাসিডোসিস থাকে। আমরা জানি যে কিডনি যেহেতু ফেইলর, কিডনির অনেকগুলা কাজের মধ্যে একটা কাজ ছিল হাইড্রোজেন আয়নকে বের করে দেয়া, প্রোটনকে বডি থেকে বের করে দেয়া। যেহেতু এটা বের করতে পারছে না, সেক্ষেত্রে হাইড্রোজেন আয়ন জমা হয়ে মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে, এবং মেটাবলিক অ্যাসিডোসিসকে কম্পেনসেট করতে গিয়ে হাইপার ভেন্টিলেশন হচ্ছে। ঠিক আছে, এইটা এটা আমাদের জানতে হবে। সাথে আমরা তো যেমন ফ্লুইড ওভারলোডের কারণে এখানে আপনার প্লুরাল ইনফেকশন হতে পারে বা ইন্টারস্টিশিয়াল ইডিমা হতে পারে, এই ব্যাপারগুলো এখানে আসবে। ওকে, আমরা নেক্সট ইয়াতে যাই। মেটাবলিক কি কি চেঞ্জ হয় সিকেডির পেশেন্টের? মেটাবলিক চেঞ্জের মধ্যে সাধারণত ইলেকট্রোলাইটের কি কি চেঞ্জ হয় এখানে দেখেন। এই কয়েকটা মুখস্থ করে ফেলবেন। হাইপার ক্যালেমিয়া, কেন হাইপার ক্যালেমিয়া? কারণ কিডনির একটা কাজ ছিল পটাশিয়ামকে বের করে দেয়া, এটা পারছে না, অতএব হাইপার ক্যালিমিয়া। হাইপার ফসফেটেমিয়া, এটাও একই কারণে। হাইপার ইউরেসেমিয়া, একই কারণে, কারণ কিডনি যেহেতু ফেলোর, ফসফেটকে বের করতে পারছে না, ইউরিয়াকে বের করতে পারছে না, পটাশিয়ামকে বের করতে পারছে না। আর হাইপার ম্যাগনেসিমিয়া একটা দেয়া আছে, এটা অবশ্য এখানে
কজ হিসেবে আয়াট্রোজেনিক কজটাকে করা হয়েছে। ম্যাগনেসিয়াম কন্টেইনিং অ্যান্টাসিড খেয়ে অনেক সময় হাইপার ম্যাগনেসিমিয়া হতে পারে, বাট আপনি হাইপার ক্যালেমিয়া, হাইপার ফসফেটেমিয়া এন্ড হাইপার ইউরেসেমিয়া, এই কয়েকটা কম্পোনেন্ট মনে রাখবেন। হেমাটোলজিক্যাল, হেমাটোলজিক্যালে এখানে খুব ইম্পর্টেন্ট একটা চলে আসবে, যেটা আপনার ফেস করতে হবে আর কি। হেমাটোলজিক্যালের মধ্যে এনিমিয়া আছে, পার্টিলেট ডিসফাংশন আছে, অ্যান্ড লিউকোসাইট ডিসফাংশন আছে। এনিমিয়া, পার্টিলেট ডিসফাংশন অ্যান্ড লিউকোসাইট ডিসফাংশন। এখানে দেখেন, আমি মানে খুব সিনোনিমাস একটা এক্সাম্পল দিচ্ছি। সেটা কিরকম, ধরেন আমরা মাঝে মধ্যেই দেখি ঢাকা এবং দিল্লি, এই দুইটা শহরের মধ্যে একটা কম্পিটিশন চলে। কিসের কম্পিটিশন? কোন শহরটা পৃথিবীর সবচেয়ে দূষিত নগরী, এই কম্পিটিশন চলে। তো এখানে দূষিত নগরী ফার্স্ট হওয়ার মানদণ্ড কি? বাতাসে কি হারে দূষিত পদার্থ আছে, বিভিন্ন টক্সিক সাবস্টেন্স আছে। যদি দূষিত পদার্থের পরিমাণ দিল্লির চেয়ে ঢাকায় বেশি হয়, তাহলে ঢাকা এক নাম্বার হয়, বা ঢাকার চেয়ে দিল্লিতে বেশি হলে দিল্লি এক নাম্বার হয়। তো এই এই যে যে যদি কোনো একটা সিটিতে দূষিত বাতাসে দূষিত পদার্থের পরিমাণ অনেক বেশি থাকে, ওই সিটির লোকদের লাইফ স্প্যান কমবে। ওই সিটির লোক যারা, তারা অকারণে অকারণে এদের খারাপ থাকবে, মানে মেজাজ খারাপ থাকবে। এদের দৈনন্দিন কাজ বাজ এরা ঠিকঠাক মতো কমপ্লিট করতে পারবে না। এরকম কিছু ব্যাপার অ্যাসোসিয়েটেড থেকে যায়। তো আমরা এখন জাস্ট এই সিনোনিমাস একটা সাথে সিকেডির পেশেন্টের বডির ভিতরকার এই আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লাটিলেট এদেরকে মেলাবো। ধরেন সিকেডির পেশেন্ট, আহ উনি বর্জ্যটা বের করতে পারছেন না, বডির ভেতরের ক্রিয়েটিনিন বের করতে পারছেন না, ইউরিয়া বের করতে পারছেন না, এবং অন্যান্য ইলেকট্রোলাইট গুলা যেমন পটাশিয়াম বের করতে পারছেন না, হাইড্রোজেন আয়ন বের করতে পারছেন না, তাই মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে। তো এই ধরনের একটা টক্সিক এনভায়রনমেন্টে আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লাটিলেট এরাও ঠিকঠাক মতো কাজ করতে পারবে না। যেমন কোনো এক দূষিত নগরীর মানুষরা ঠিক মতো কাজ করতে পারে না, এদের ক্ষেত্রেও তাই হবে। তাহলে দেখেন, এই হেমাটোলজিক্যাল আমরা আরেকটা আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ঢাকা শহরের মানুষের যে লাইফ স্প্যান বা গড় আয়ু, আপনি যদি মানে পাহাড়ে বাস করে এরকম স্নিগ্ধ একটা পরিবেশে বাস করে এই ধরনের মানুষদের গড় আয়ুর সাথে করেন, কম্পেয়ার করেন, যদি ট্রিটমেন্টের ফ্যাসিলিটিসটা উইথড্র করা হয়, মানে আমরা যে ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস পাই শহরে, আরবানে কি থাকতো আর কি। এটা আমি আবার কোট করছি মেডিকেল টার্ম অনুযায়ী। কেন? কারণ তারা টক্সিক এনভায়রনমেন্টে নাই। তো দেখেন, আমি ফার্স্ট কথা বললাম ঠিকঠাক মতো কাজ করতে পারছে না টক্সিক এনভায়রনমেন্টে। কারা পারছে না? আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লাটিলেট, এবং এদের লাইফ স্প্যানও কমে যাচ্ছে। তাহলে দেখেন, আমরা হেমাটোলজিক্যাল যে ইয়েগুলা পাবো, এর মধ্যে একটা হচ্ছে এনিমিয়া। তো এনিমিয়া, সিকেডির পেশেন্টের এনিমিয়া কেন হয়? শুরুতেই আসবে অল্টার্ড লাইফ স্প্যান অফ আরবিসি, অল্টার্ড লাইফ স্প্যান অফ আরবিসি। সিকেডির পেশেন্টের মানে এই এই রোগ যাদের আছে, তাদের মানে সবকিছু, মানে খাবার দাবার সবকিছুতেই দেখা যায় কিছু রেস্ট্রিকশন থাকে, কিছু রেস্ট্রিকশন থাকে। আমার এক বন্ধু আছে নেফ্রোলজিস্ট, ও আজকে একটা লেখা রিপোস্ট করেছে, যে এই যে যে একটা মধুমাস চলছে, মধুমাস মানে আপনার পড়ে গেছে, আর কি কি খেতে পারবে, এর মধ্যে আছে আপেল, এর মধ্যে আছে আপনার নাশপাতি, এর মধ্যে বেল আছে, এই টাইপের কিছু সামান্য কিছু ফল, আর ম্যাক্সিমাম ফল এগুলাতে প্রচুর পটাশিয়াম, এবং এইগুলা না খাওয়ার জন্য ও অ্যাডভাইস করেছে। এবং সুস্থ যারা তারাও যদি খায় 100 গ্রামের মতো খেতে বলেছে।
আচ্ছা, যাই হোক, আমি মানে এই 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 এক্সাম্পলটা এই জন্য দিলাম যে এত রেস্ট্রিকশনের, খাওয়া দাওয়ায় যদি এত রেস্ট্রিকশন থাকে তাহলে ওদের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকার একটা চান্স তো থেকেই যায়। তো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি যদি হয় তাহলে আপনার যে ইয়েটা হবে, প্রবলেমটা হবে, আপনার মাইক্রোনিউট্রিয়েন্টস যেগুলা লাগে আরবিসি সিনথেসিসের জন্য সেগুলোর অভাব পড়বে। দেন দেখেন, আমরা তো জানি যে আপনার কিডনি থেকে একটা হরমোন রিলিজ হয়, সেটার নাম ইরাইথ্রোপয়েটিন। তো সিকেডির পেশেন্টের ইরাইথ্রোপয়েটিন যেহেতু কম থাকে, কম সেক্রেশন হয় ইরাইথ্রোপয়েটিন, অতএব ইরাইথ্রোপয়েসিসও কম হবে, আরবিসি প্রোডাকশন কম হবে। এটা আরেকটা কারণ। সাথে সিকেডির পেশেন্টের বোন মেরো সাপ্রেস হয়, নট অনলি সিকেডি, ইন every chronic disease, I should not say every, most of the chronic disease causes bone marrow suppression. Most of the chronic disease bone marrow suppression করে আর কি। সিকেডির ক্ষেত্রে এটা আরেকটু বেশি, বিকজ অফ ইউরেমিয়া। ইউরেমিয়া বোন মেরো সাপ্রেশনে আরো ইয়ে করে। দেখেন, আরেকটা আছে কজ, ব্লাড লস। এনিমিয়ার অনেকগুলা কজ আছে এবং এই প্রত্যেকটা কজ আপনার মানে মাথায় রাখতে হবে, এবং এটা মাথায় রাখার জন্য আপনি একটা সূত্র মনে রাখতে পারেন, সেটা এনিমিয়া দিয়েই আছে। সেটা কিরকম? এ, এতে দেখেন অল্টার্ড লাইফ স্প্যান অফ আরবিসি। বিতে, ও সরি, এনে, এনে হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। ইতে ইরাইথ্রোপয়েটিন ডেফিসিয়েন্সি। এম এ ম্যারো ডিপ্রেশন, ম্যারো সাপ্রেশন। আর আইতে, আইতে ইন্টারভাস্কুলার হেমোলাইসিস। ইন্টারভাস্কুলার হেমোলাইসিস এবং ডায়ালাইসিসের সময়ও কিছু আরবিসি ব্রেকডাউন হয়, ইন্টারভাস্কুলার হেমোলাইসিস। এন্ড লাস্টে একটা এ আছে, এই এটা বলছি। সিকেডির পেশেন্ট, ম্যাক্সিমাম পেশেন্টই এসি ইনহিবিটর এবং এআরবি এই দুইটা ড্রাগসের যে কোনো একটা ড্রাগস ইউজ করে। সিকেডির পেশেন্ট এসি ইনহিবিটর এবং এআরবি এই দুইটা ড্রাগসের একটা ড্রাগস ইউজ করেনি, বিকজ অফ বিকজ অফ প্রোটিনিউরিয়া। প্রোটিনিউরিয়াটাকে প্রিভেন্ট করার জন্য বা কমানোর জন্য এসি ইনহিবিটর এবং এআরবি ইউজ করা হয়, এটাও এনিমিয়ার একটা কারণ। তাহলে আমরা এনিমিয়ার যে পাঁচটা ছয়টা কারণ, এটা যেন এনিমিয়া দিয়েই মনে রাখতে পারি এবং এটা যেন মাথায় থাকে। এনিমিয়ার পাঁচটা ছয়টা কারণ আমরা এনিমিয়া দিয়ে মনে রাখবো, এবং এটা সবসময় চেষ্টা করব মনে রাখার। ঠিক আছে? ওকে, তাহলে আমার মনে হয় যে একজন ভলান্টিয়ার কে জিজ্ঞেস করি। রিয়াজুল হাসান এবং রেজওয়ানা আক্তার ঋতু। আচ্ছা, বলেন তো আপনারা দুইজনের একজন, এনিমিয়ার কজ কি কি? Altered lifespan of RBC, ওকে, তারপর? N for nutritional deficiency, erythropoietin deficiency, marrow ওকে, suppression, intravascular hemolysis. ওকে, সাথে এসি ইনহিবিটর এন্ড এআরবি আচ্ছা, অলসো একটু কজেস। inhibitor। ওকে, দেন আমরা নেক্সট ইয়েতে যাই, জিআইটি। জিআইটি তে দেখেন সিকেডির পেশেন্টের কি কি প্রবলেম হচ্ছে: অ্যানোরেক্সিয়া, নোশিয়া, ভমিটিং, and delayed gastric emptying due to autonomic neuropathy। এখানে দেখেন হাইপার অ্যাসিডিটি আছে, হাইপার অ্যাসিডিটি আছে, মিউকোজাল আলসারেশন আছে। সিকেডির পেশেন্টের হাইপার অ্যাসিডিটি থাকে কি কারণে? বিকজ অফ ইউরেমিয়া। অ্যান্ড মিউকোজাল আলসারেশন, এটাও ইউরেমিয়ার জন্য।
সিকেডির পেশেন্টের অ্যানোরেক্সিয়া, নসিয়া, ভমিটিং এগুলো তো থাকেই, সাথে ডিলেড গ্যাস্ট্রিক এমটিং, এই কয়েকটা জিনিস জানলেই হবে। এন্ডোক্রাইনে যাই। এন্ডোক্রাইনে সিকেডির পেশেন্টের কি কি ইয়া থাকে, সেটা হচ্ছে গ্লুকোজ ইনটলারেন্স অ্যান্ড হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া। সুগারও বেশি থাকবে এবং চর্বিও বেশি থাকবে, দ্যাট ইজ কোলেস্টেরলও বেশি থাকবে। অ্যান্ড স্কেলিটাল, স্কেলিটালে আমরা জানি কিডনি একটা হরমোন সিনথেসিস করে 125 ডাইহাইড্রোক্সি পলিক্যালসিফেরল, যার কাজ ক্যালসিয়াম এবং ফসফেট দুইটাকেই ইয়ে করা, বাড়ানো। বেসিক্যালি যখন সিকেডি হবে 125 ডাইহাইড্রোক্সি পলিক্যালসিফেরল এটা সিনথেসিসে মানে হ্যাম্পার্ড হবে, সাথে ফসফেট বেরোতে ঝামেলা হবে, এই সব মানে এই বিভিন্ন কারণে অস্টিওমেলাসিয়া, অস্টিওপোরোসিস অথবা অস্টিআইটিস ফাইব্রোসা সিস্টিকা এই টাইপের সমস্যাগুলো হবে, বোন ডিসঅর্ডার গুলা হবে। দেন লাস্ট আমরা ইয়াতে যাই, স্কিন। স্কিনে হাইপার পিগমেন্টেশন, প্লুরাইটিস এন্ড ইকাইমোসিস, এই কয়েকটা পয়েন্ট আমরা মনে রাখবো। সিকেডির পেশেন্টের কি কি ইয়া থাকে আর কি, অ্যাসোসিয়েটেড কি কি কন্ডিশন থাকতে পারে। প্রি অপারেটিভ প্রিপারেশন, আচ্ছা প্রি অপারেটিভ প্রিপারেশন, এখানে আসলে সিকেডির পেশেন্টের প্রি অপারেটিভ প্রিপারেশন বা কনসিডারেশন যদি আসে, তাহলে আমরা কিছু কিছু জিনিস, প্রি অপারেটিভ প্রিপারেশন অথবা প্রি অপারেটিভ কনসিডারেশন থাকলে কিছু কিছু জিনিস আমরা মানে মিমোনিক্যালি মনে রাখবো, মিমোনিক্স এর মাধ্যমে। এবং এই মিমোনিক্স হচ্ছে ABCDEF GHI, এই টাইপের অনেকগুলো আসবে, অনেক অনেক, এবং আপনি এটা দিয়ে যদি মনে রাখেন তাহলে আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। আমি একটা একটা করে বলছি। যেমন ধরেন এ, সিকেডির পেশেন্টের এ দিয়ে কি আসতে পারে বলেন তো? এ দিয়ে সিকেডির পেশেন্টের, এনিমিয়া কারেকশন। ইয়েস, এনিমিয়া আসবে, এনিমিয়া আসবে, ঠিক আছে, ওকে। তো এই সিকেডির পেশেন্টের এনিমিয়া রিলেটেড যেই ব্যাপারগুলা আমাদের অ্যানেস্থেসিওলজিস্ট হিসেবে আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ওদের যেহেতু ক্রনিক এনিমিয়া থাকে, তাহলে ওদের বডির ক্রনিক এনিমিয়ার জন্য ওদের বডির একটা কম্পেনসেটরি মেকানিজম, ওই অল্প হিমোগ্লোবিনে, অল্প হিমোগ্লোবিনেই সে বেঁচে থাকার জন্য কম্পিটেন্ট হয়ে যায় বিভিন্ন কম্পেনসেটরি মেকানিজম অ্যাক্টিভেশনের মাধ্যমে। আমি আবার বলছি, সিকেডির পেশেন্টের ক্রনিক এনিমিয়া থাকার জন্য ওদের বডির বিভিন্ন কম্পেনসেটরি মেকানিজম অ্যাক্টিভ হয়ে ওই অল্প হিমোগ্লোবিনেই কিভাবে বেঁচে থাকা যায় সেই পথটা তারা বের করে নেয়, খুঁজে নেয়। যেমন এক্লিমাটাইজেশনে, মানে অনেক উঁচু পাহাড়ের কেউ যখন যায়, তার বডি ওই একটা হাইপক্সিক এনভায়রনমেন্টে গিয়ে তার বডি ওই হাইপক্সিক এনভায়রনমেন্টে কিভাবে সার্ভাইভ করবে সেটা শিখে নেয়, জাস্ট লাইক দ্যাট। তো এক্ষেত্রে সিকেডির পেশেন্টের হিমোগ্লোবিন কম দেখলেই আমরা হুটহাট যেন ব্লাড ট্রান্সফিউশন না করি, এটা আমাদের একটা কনসিডারেশন। যেহেতু ব্লাড ট্রান্সফিউশন এর একটা ব্যাপার আছে, এটা আমাদের কনসিডারেশন। আমরা কেন ব্লাড ট্রান্সফিউশনে একটু অনীহা করব সিকেডির পেশেন্টের? এটা ভবিষ্যৎ চিন্তা করে, ভবিষ্যৎ চিন্তা করে। সেটা কিরকম? সিকেডির পেশেন্টের সিকেডির পেশেন্টের যদি পরবর্তীতে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপিতে যাওয়া লাগে, বিশেষ করে কিডনি যদি ট্রান্সপ্লান্ট মানে করতে যাওয়া লাগে, সেক্ষেত্রে আমরা এই যে যে কিডনি ট্রান্সপ্লান্টের আগে আরেকটা ট্রান্সপ্লান্ট করে দিলাম, দ্যাট ইজ ব্লাড, আমরা ডোনেট করলাম, অন্য কারো বডি থেকে ব্লাড দিলাম। তো এই অ্যান্টিজেন অ্যান্টিবডির কিছু রিয়াকশন পরবর্তীতে, মানে পরবর্তীতে যখন কিডনি ট্রান্সপ্লান্ট করা হবে ওই ডোনার কিডনির উপর ইফেক্ট ফেলতে পারে। সেই জন্য আমাদের চেষ্টা থাকবে, রুটিন কেসগুলোতে তো ইউজ করবোই না,
ইরাইথ্রোপয়েটিন এবং আপনার আয়রন, এই সাপ্লিমেন্ট গুলা দিয়ে পেশেন্টের ইয়ে করার চেষ্টা করব। মানে ইরাইথ্রোপয়েটিন, আয়রন, এই সাপ্লিমেন্ট গুলা দিয়ে পেশেন্টের এনিমিয়া কারেকশনের চেষ্টা করা হবে রুটিন কেসে। এবং ওদের মূলত আমরা অ্যাজ ফার অ্যাজ পসিবল ট্রাই করব যেন ব্লাড না দেয়া লাগে, ব্লাড ট্রান্সফিউশন না করা লাগে। এটা হচ্ছে এনিমিয়া রিলেটেড কনসিডারেশন। দেন এতে আরো কিছু কিছু ইয়া চলে আসে, এসি ইনহিবিটর এবং এআরবি। মানে সিকেডির পেশেন্টের এসি ইনহিবিটর নাই বা এআরবি নাই, তাহলে বুঝতে হবে যে এই লোকটা যার কাছ থেকে ট্রিটমেন্ট দিয়েছে তিনি হয় ভুল করেছেন, না হয় তিনি জানেন না এসি ইনহিবিটর এআরবি এটা থাকতে হবে। তো এসি ইনহিবিটর এবং এআরবি তে আমাদের অ্যানেস্থেসিওলজিস্ট হিসেবে কনসিডারেশন হচ্ছে, মানে মূলত আমরা তো জানি যে পেরি অপারেটিভ পিরিয়ডে কিছু কিছু ড্রাগস আমরা বন্ধ করি, ম্যাক্সিমাম ড্রাগসই কিন্তু কন্টিনিউ করা যায়, কিছু কিছু ড্রাগস বন্ধ করি। তার মধ্যে এই দুইটা, এসি ইনহিবিটর এবং এআরবি, কত ঘন্টা আগে বন্ধ করতে হয়? 24 ঘন্টা আগে। কিছু টেক্সট বইয়ে 12 ঘন্টার কথাও বলা আছে। আপনি 24 আওয়ার্স বলতে পারেন অথবা রেঞ্জ বলতে পারেন, 12 to 24 আওয়ার্স। দেন আমরা চলে যাই বিতে, বিটা ব্লকার। বিটা ব্লকার, ওকে। তো যদি ওরা বিটা ব্লকার, সিকিউরিটি পেশেন্ট যদি বিটা ব্লকার পায়, তাহলে কন্টিনিউ করতে হবে। বি দিয়ে আমরা আরেকটা কনসিডারেশন এখানে যেতে পারি, সিকিউরিটি পেশেন্টের বোন ডিস্ট্রফি বা অস্টিয়াইটিস ফাইব্রোসা সিস্টিকা এটা থাকতে পারে, একটু আগে আমরা যেটা দেখলাম। ঠিক আছে, সেক্ষেত্রে পেশেন্টের কেয়ারফুল পজিশনিং আমাদের কেয়ারফুলি করতে হবে, পেশেন্টের কেয়ারফুল পজিশনিং করতে হবে। সিতে কোঅ্যাগুলোপ্যাথি। কোঅ্যাগুলোপ্যাথি এটা আমার মনে হয় জাস্ট আমরা আগের বেসটাকে একটু মানে দু একটা লাইন বাদ দিয়ে এখানে এসেছি, সেজন্য এই কোঅ্যাগুলোপ্যাথিটা হুট করে চলে এসেছে, বাট কোঅ্যাগুলোপ্যাথি আগেই আসার কথা ছিল। দেখেন কোঅ্যাগুলোপ্যাথিতে আমরা যাচ্ছি। ওকে, আমরা শুধু এনিমিয়াতেই মনে হয় ছিলাম, মানে আরবিসি তেই ছিলাম। হেমাটোলজিক্যালের মধ্যে আমার মনে হয় আরো ইম্পর্টেন্ট দু একটা জিনিস এখানে মিস করে গেছি, সেটা আসছে। প্লাটিলেট। আচ্ছা বলেন তো, যে পেশেন্টের এই টক্সিক এনভায়রনমেন্টে আরবিসি ঠিক মতো কাজ করতে পারছে না, প্লাটিলেট কি ঠিক মতো কাজ করতে পারবে? ডেফিনেটলি না। প্লাটিলেটও ঠিক মতো কাজ করতে পারবে না। অর্থাৎ প্লাটিলেট ডিসফাংশন যদি হয় তাহলে কি হবে? প্লাটিলেট ডিসফাংশন যদি হয় তাহলে ব্লিডিং টাইম বেড়ে যাবে। কোয়াগুলেশন ফ্যাক্টর, এই টক্সিক এনভায়রনমেন্টে কোয়াগুলেশন ফ্যাক্টর কি ঠিক মতো কাজ করতে পারবে কিনা? আনসার হচ্ছে না। কোয়াগুলেশন ফ্যাক্টর এই টক্সিক এনভায়রনমেন্টে ঠিকঠাক মতো কাজ করতে পারবে না। প্লাটিলেট ঠিক মতো কাজ করতে পারছে না, কোয়াগুলেশন ফ্যাক্টর ঠিক মতো কাজ করতে পারছে না বা কমে যাচ্ছে। দেখেন এখানে প্লাটিলেট ফ্যাক্টর 3 কমে যাচ্ছে, ভন উইলিয়াম ফ্যাক্টর, এটা মূলত এগুলা প্লাটিলেটেরই। এই যে এই ফ্যাক্টর গুলা যখন কমে যাবে, প্লাটিলেট ঠিক মতো কাজ করতে পারবে না, তখন তো মানে কোয়াগুলোপ্যাথি হওয়াটা অযৌক্তিক কিছু না। কোয়াগুলোপ্যাথির চান্সেসটা তখন বেড়ে যাবে। দেখেন আমরা কোয়াগুলোপ্যাথি যদি হয় তাহলে এটা ট্রিটমেন্ট কিভাবে করতে পারি? ডেসমোপ্রেসিন দিয়ে করতে পারি, এস্ট্রোজেন দিয়ে করতে পারি, এবং ক্রায়োপ্রিসিপিটেট দিয়ে করতে পারি। ডেসমোপ্রেসিন, এস্ট্রোজেন এন্ড ক্রায়োপ্রিসিপিটেট। ওকে, আরবিসি গেল, প্লাটিলেট গেল, এন্ড ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি ওর কি এমন কোনো পাওয়ার আছে যে ও এই এই এনভায়রনমেন্টে খুব ভালোভাবে কাজ করবে, যেখানে আরবিসি ফেইল করলো, প্লাটিলেট ফেইল করলো টক্সিক এনভায়রনমেন্টে ঠিকঠাক মতো কাজ করতে? ডাব্লিউবিসি সেই ধরনের কোনো ক্ষমতা নাই। ডাব্লিউবিসি ও ফেল করবে, এবং ডাব্লিউবিসি যদি ফেল করে, ডাব্লিউবিসির কাজ যদি হ্যাম্পার্ড হয়, তাহলে বডিতে ইনফেকশনের চান্সটা বেড়ে যায়। চান্সেস অফ ইনফেকশন উইল ইনক্রিজ। তো যদি
কোনো পেশেন্টের ইনফেকশনের চান্স বেড়ে যায়, অ্যানেস্থেসিওলজিস্ট হিসেবে আমাদের যে রোল, সেই রোলটা হচ্ছে ওই পেশেন্টের জন্য আমরা স্টেরিলিটিটা স্ট্রিক্টলি মেনটেন করব। যেমন ডিএম এর পেশেন্ট অথবা সিকেডির পেশেন্ট, স্ট্রিক্ট স্টেরিলিটিটা মেনটেন করব। এখানে দেখেন সিতে চলে আসলো কোঅ্যাগুলোপ্যাথি। কোঅ্যাগুলোপ্যাথি, তাহলে কোঅ্যাগুলোপ্যাথি আমাদের ম্যানেজ করার জন্য এই তিনটা জিনিস আছে: ক্রায়োপ্রেসিপিটেট, ডেসমোপ্রেসিন, অ্যানেস্ট্রোজেন। 4 নম্বর ডি, খুবই ইম্পর্টেন্ট, ডায়ালাইসিস। ডায়ালাইসিস, আচ্ছা সিকেডির পেশেন্টের আমরা কখন করব ডায়ালাইসিস, কখন করব বলে তো? ধরেন কোন একটা পেশেন্টের কালকে ওটি হবে 8টায়, আগামীকাল 8টায় ওটি হবে। আজকে কখন ডায়ালিসিস মানে তার ডায়ালিসিসটা আইডিয়ালি কখন হওয়া উচিত? এর আগের দিন। 24 ঘন্টা আগে হতে হবে। 24 ঘন্টা আগে। 24 ঘন্টা আগে হলে মানে শোনেন, ডায়ালাইসিস আমরা যদি অনেক আগে করি, অনেক আগে করলাম, অনেক আগে ডায়ালিসিস করলে যে ঝামেলাটা হবে সেটা হলো এর মধ্যে আবার মানে আস্তে আস্তে করে ফ্লুইড জমা শুরু হবে। ঠিক আছে? আর যদি ডায়ালাইসিস খুব ওটির ইমিডিয়েট আগে করি, দুইটা এখানে দুইটা দুইটা ব্যাপার। একটা হলো ওটির ইমিডিয়েট আগে যদি করি আমরা ডায়ালাইসিস, তাহলে পেশেন্ট হাইপোভলিমিক থাকবে, হাইপোভলিমিক। আর ওটি শুরু হওয়ার অনেক আগে ডায়ালিসিস করলে ওর কিডনি তো ফাংশনিং না, এই অনেক সময়ের মধ্যে দেখা যাবে তার বডিতে ফ্লুইড জমে গেছে, ফ্লুইড ওভারলোড হয়েছে। সেজন্য একটা আইডিয়াল টাইম থাকবে ডায়ালাইসিসের। ডায়ালাইসিসের একটা আইডিয়াল টাইম থাকবে, সেই টাইমটা হচ্ছে খুব মানে কাছাকাছি না, অপারেশনের খুব কাছাকাছি সময় না। সেটা কিরকম? সেটা হচ্ছে মিনিমাম 4 থেকে 6 ঘন্টা, অপারেশনের মিনিমাম 4 থেকে 6 ঘন্টা আগে ডায়ালাইসিস কমপ্লিট করে ফেলতে হবে। মানে আমি এই যে ডায়ালাইসিস করে ওটি টেবিলে উঠাবো সেরকম না, সে তখন হাইপোভলিমিক থাকবে। অপারেশনের মিনিমাম 4 থেকে 6 ঘন্টা আগে ডায়ালাইসিস কমপ্লিট করে ফেলতে হবে। তবে ডায়ালাইসিসটা যেন অপারেশনের 24 ঘন্টার মধ্যে হয়, কারণ 24 ঘন্টার আগে যদি আমরা ডায়ালাইসিস করি, যেমন ধরেন আগামীকাল 8টায় অপারেশন, আমরা ডায়ালাইসিস আজকে সকাল 8টায় না, আমরা ডায়ালাইসিস করেছিলাম গত রাতে, দ্যাট ইজ 24 ঘন্টারও বেশি আগে ডায়ালাইসিস করা হয়েছে। তার মানে বুঝতে হবে এত সময়ের মধ্যে তার বডিতে অলরেডি ফ্লুইড ওভারলোড হওয়া শুরু হয়েছে। ওটা আইডিয়াল না। ঠিক আছে, আমরা তাহলে ইতে যাই। ডায়ালিসিসটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন কখন আমরা ডায়ালিসিস করব। ইতে যাই, ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইটের যে ব্যাপারটা সেটা হলো ডায়ালাইসিসের পরে অবশ্যই আমাদের ইলেকট্রোলাইট কিরকম কারেকশন হলো সেটা দেখে নিতে হবে। দেন এফ। এফ এ এটা অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু, ফিস্টুলা কেয়ার। ফিস্টুলা কেয়ার এখানে আমরা কয়েকটা জিনিস জেনে রাখি আগে, যে ফিস্টুলা কার সাথে কার করা হয়। আমরা তো ফিস্টুলা করি, আর্টারিও ভেনাস ফিস্টুলা, এভি ফিস্টুলা করি। এখানে মূলত আর্টারির সাথে ভেইনকে অ্যানাস্টোমোসিস করে দেয়া হয়। যেমন ধরেন রেডিয়াল আর্টারির সাথে সেফালিক ভেইনের একটা অ্যানাস্টোমোসিস করে দিল, অথবা ব্রাকিয়াল আর্টারির সাথে বেজালিক ভেইনের একটা অ্যানাস্টোমোসিস করে দিল। এটাকেই বলা হয় আর্টারিও ভেনাস ফিস্টুলা, এভি ফিস্টুলা। তো এখানে আর্টারির সাথে যখন ভেইনকে অ্যানাস্টোমোসিস করে দেয়া হয়, তখন আর্টারির যে হাই প্রেসার, ভেইন কিন্তু কখনোই মানে ওর হোল লাইফে ও হাই প্রেসার কি সেটাও জানে না, ও লো প্রেসার সিস্টেমে থেকে অভ্যস্ত। কিন্তু যখনই আপনার
দেখা গেল যে রেডিয়াল আর্টারির সাথে সেফালিক ভেইন, এই ভেইনটা আর্টারির প্রেসারে গিয়ে পড়লো, তখন আসলে এটা ওর লাইফে নতুন একটা কিছু যে এত প্রেসার। তো এই প্রেসারটাকে অ্যাডজাস্ট করার জন্য তখন দেখা গেল যে সেফালিক ভেইনের যে মানে খুব অল্প পরিসরে যে স্মুথ মাসেল আছে, আমরা তো জানি যে আর্টারিতে স্মুথ মাসেল অনেক বেশি থাকে এবং ভেইনে স্মুথ মাসেল অনেক কম থাকে। সেই জন্য আর্টারিতে যদি আপনি একটু খোঁচা দেন, এটা খুব মাইন্ড করে। এবং মানে আমরা যখন ইন্ট্রা আর্টেরিয়াল ক্যানুলেশন করতে যাই, একবার আর্টারিতে খোঁচা দিলে এই আর্টারিতে মানে ওই কিছু সময়ের জন্য আপনি আর ক্যানুলা করতে পারবেন না, বিকজ এটা একদম কনস্ট্রিক্টেড হয়ে আছে। বাট ভেইনে খোঁচা দিলেও ভেইন কনস্ট্রিক্টেড হয় না। কেন হয় না? কারণ ভেইনের কনস্ট্রিক্টেড হওয়ার জন্য যে ম্যাটেরিয়াল সেটা কম আছে, তাই হয় না। সেই ম্যাটেরিয়ালটা কি? সেই ম্যাটেরিয়াল হচ্ছে স্মুথ মাসেল। এখন যখন আমরা এভি ফিস্টুলা করব, যখন রেডিয়াল আর্টারির প্রেসারটা সেফালিক ভেইনে গিয়ে পড়বে, তখন এই ভেইনের মধ্যে যে স্মুথ মাসেল আছে, সেই স্মুথ মাসেল আস্তে আস্তে হাইপারট্রফি হবে। হাইপারট্রফি হতে হতে এর এই স্মুথ লেয়ারটা বড় হতে হতে এক সময় দেখা যাবে ও তো রেডিয়াল আর্টারির মতো হয়ে গেছে। এক সময় দেখা যাবে রেডিয়াল আর্টারির মতো ওর থিকনেস হয়ে গেছে। তো এই যে যে প্রেসারে পড়ে ভেইন প্রেসারে পড়ে আর্টারির মতো থিকেন্ড হয়ে গেল, আর্টারিয়াল ওয়ালের মতো ভেইনের ওয়াল থিকেন্ড হয়ে গেল, এটাকে আমরা বলি আর্টারিয়ালাইজেশন। আর্টারিয়ালাইজেশন অফ ভেইন কত সময় লাগে? এটা 6 to 8 weeks এর মতো লাগে। তো এখন আপনার লাভটা কি? এভি ফিস্টুলা করে আমাদের কি লাভ হয় কি? এভি ফিস্টুলা করে আমাদের লাভটা কি? দেখেন, এখানে কয়েকটা ইয়ে দেয়া আছে। আপনি বই খুললে আরো কিছু কিছু পাবেন। তার মধ্যে এটা একটা, ইট ডাইলেটস দ্য ভেইন সাফিসিয়েন্টলি টু অ্যালাউ ইজিয়ার এক্সেস। এক্সেসটা ইজিয়ার করার জন্য এইটা একটা। দেন আমরা যে ডায়ালাইসিস করি, ডায়ালাইসিসের সময় আর্টারি থেকে একটা লাইন যায়, যেখানে মানে আর্টারি থেকে ব্লাড মেশিনে যাবে, পরবর্তীতে মেশিন থেকে ব্লাড আবার বডিতে আসবে। এটা মূলত ইয়ের মাধ্যমে, ভেইনের মাধ্যমে, যেখানে আমরা ফিস্টুলা করি ওই ভেইনটার মধ্যেই আবার আরেকটা ক্যানুলা করা হয়। তো এতে মানে যেটা হয় যে আপনার আর্টারি থেকে ব্লাড যাচ্ছে মেশিনে এবং মেশিন থেকে ব্লাড আসছে আবার ওই ভেইনে। আর্টারিয়ালাইজেশন যেটা হয়েছে, সুবিধা হলো মেশিনে যাওয়া এবং আসার জন্য যে ফ্লোটা, এই ফ্লোটা অ্যাডজাস্ট করার জন্য এটা দরকার ছিল। বিকজ যখন এই রেডিয়াল আর্টারি এবং সেফালিক ভেইন এই দুইটার মধ্যকার যে ফ্লো এবং প্রেসার যখন একই রকম থাকবে, তখন এই ডায়ালাইসিসে ব্লাডটা নেওয়া এবং ডায়ালাইসিস থেকে ব্লাডটা বডিতে আসা, এই এই যে যে অ্যাডজাস্টমেন্টটা, এটা ভালো হবে। দ্যাট ইজ ফ্লো অ্যাডজাস্টমেন্টের জন্য আমরা এভি ফিস্টুলা করি। প্রথম যে কজটা বললাম আমি, মানে এক্সেসটা ইজিয়ার করার জন্য, ইজিয়ার এক্সেসের জন্য। 2 নম্বর কজ হচ্ছে ফ্লো অ্যাডজাস্টমেন্টের জন্য, অ্যাডজাস্টমেন্ট অফ ফ্লো। আরো কিছু কজ থাকতে পারে। রিইউজ, ওকে, রিইউজ ইজ অ্যানাদার কজ। আচ্ছা, যাই ফিস্টুলা কেয়ার। আমরা ফিস্টুলা কেয়ার কিভাবে করব? দেখেন, এখানে কয়েকটা পয়েন্ট দেয়া আছে। প্রথমত, আমরা যে হাতে ফিস্টুলা করা আছে সেই হাতে বিপি কাফ আমরা করব না, মেজার করব না, বিপি কাপ লাগাবো না, এবং ওইটার উপরে প্যাডিং করব ফিস্টুলার উপরে। অ্যান্ড আইভি লাইন অন্য হাতে করব, ওখানে না, ওই হাতে না। ওকে,
নেক্সট পয়েন্টে যাই। জি, আমরা এফ পর্যন্ত এসেছিলাম। এফ পর্যন্ত আসতে এ তে অ্যানিমিয়া ছিল, বি তে বোন ডিস্ট্রফি ছিল, সি তে কোঅ্যাগুলোপ্যাথি ছিল, ডি তে ডায়ালাইসিস, এন্ড ই তে ইলেকট্রোলাইট, এফ এ ফিস্টুলা। জি, জিটা আপনারা অনেক ভালো করেই পারেন। এদের গ্যাস্ট্রোপ্যারেসিস থাকে বিকজ অফ অটোনমিক নিউরোপ্যাথি, অতএব অ্যাসপিরেশন প্রোফাইলেক্সিস এন্ড আরএসআই। এখানে যে কোনো কারণে হোক আরএসআই টা মিস হয়ে গেছে, অ্যাসপিরেশন প্রোফাইলেক্সিস এন্ড আরএসআই। এন্ড এইচ, এইচ এ হেমোরেজ, হেমোরেজ রিলেটেড কোনো ইস্যু যদি একদম এখানে, আমার মনে হয় ব্লাড ট্রান্সফিউশন মে বি নিডেড ইন ইন সিভিয়ার সিভিয়ার এনিমিয়া। সিভিয়ার কথাটা খেয়াল করেন, সিভিয়ার এনিমিয়া না হলে আমরা সাধারণত ব্লাড ট্রান্সফিউশন করব না। ওকে, লাস্ট আই। আইতে এরা ইনফেকশনে ইমিউনোসাপ্রেস, যেহেতু ইনফেকশনের জন্য প্রোন থাকে। কেন ইমিউনোসাপ্রেস? বিকজ WBC cannot work properly in such type of toxic environment. এখানে হাইপারক্যালেমিয়ার কিছু ম্যানেজমেন্ট, মানে 4-5টা বুলেট পয়েন্ট দিয়ে ম্যানেজমেন্ট দেয়া আছে, এটা একটু দেখে নিতে পারেন। ওকে, আমরা নেক্সট আমাদের অ্যানেস্থেশিয়ার ইয়াতে যাই। ওইগুলা ছিল কনসিডারেশন। দেন অ্যানেস্থেশিয়ার অ্যানেস্থেটিক ম্যানেজমেন্টে আমরা যাব। ড্রাগস রিলেটেড যে ব্যাপারগুলা, সেগুলাই আগে যাই, এগুলা খুবই জরুরি। ইন্ডাকশন এজেন্ট, ইন্ডাকশন এজেন্টের মধ্যে থায়োপেন্টাল সোডিয়াম অথবা প্রোপোফোল, যে কোনো ড্রাগসই হোক না কেন, এদের প্রোটিন বাইন্ডিং অনেক বেশি। প্রোপোফল, প্রোপোফলের প্রোটিন বাইন্ডিং কত পার্সেন্ট জানা আছে কারো? প্রোপোফলের প্রোটিন বাইন্ডিং কত পার্সেন্ট প্রোটিন বাইন্ডিং করে প্রোপোফল? প্রায় 98। 98% প্রোটিন বাইন্ডিং করে। আর থায়োপেন্টাল সোডিয়াম, এটা 70 থেকে 80 এর মধ্যে, ধরলাম 75। এরা সবাই হাইলি প্রোটিন বাউন্ডেড ড্রাগস। সিকেডির পেশেন্ট যার বডিতে প্রোটিনই নাই, তো এই ড্রাগস গুলা যদি আমরা তাদেরকে দিই, তাহলে দেখা যাবে ফ্রি ড্রাগস এর কনসেন্ট্রেশন অনেক বেড়ে যাবে আর কি। ফ্রি ড্রাগস এর কনসেন্ট্রেশন অনেক বেড়ে যাবে, এবং ফ্রি ড্রাগস এর কনসেন্ট্রেশন বেড়ে গেলে ইফেক্টটা, মানে আমরা খুব বেশি ইয়ে পাবো, প্রোনাউন্স একটা ইফেক্ট পাবো, প্রোফাউন্ড ইফেক্ট। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যেন সাইড ইফেক্ট না হয়, সেজন্য আমরা ডোজ কমাতে পারি। ডিক্রিজ ডোজটা আমরা কমায় দিতে পারি, অথবা আরেকটা কাজ করা যায়, ইউজুয়াল ডোজে দেওয়া যায় বাট স্লোলি। তো আপনি ডিক্রিজ ডোজ এটাই বললেন, আমি দু একটা টেক্সট বইতে ইউজুয়াল ডোজের কথা পেয়েছি, স্লোলি দেওয়ার কথা বলেছে। আপনি ডোজ কমায় দিবে এটা বললেন। ইনহেলেশনাল এজেন্ট, ইনহেলেশনাল এজেন্টে এখানে আসলে একটা, মানে ইয়ার বোঝার একটা ব্যাপার আছে। ইনহেলেশনাল এজেন্টের ক্ষেত্রে কি কি ইয়া হবে, এখানে মূল যে বিষয়টা সেটা হলো ঠিক ইয়ের মতো, আইভি অ্যানেস্থেটিক এজেন্টের মতো। আইভি অ্যানেস্থেটিক এজেন্টের হাইলি প্রোটিন বাউন্ডেড ছিল, অর্থাৎ ফ্রি ইয়ার ড্রাগস এর কনসেন্ট্রেশনটা বেশি ছিল আইভি অ্যানেস্থেটিক এজেন্টের। ইনহেলেশনাল এজেন্টের মধ্যে, ইনহেলেশনাল অ্যানেস্থেটিক এজেন্টের যারা হাইলি প্রোটিন বাউন্ডেড, ইনহেলেশনাল অ্যানেস্থেটিক এজেন্টের মধ্যে যারা হাইলি প্রোটিন বাউন্ডেড, তাদের ক্ষেত্রেও তো তাই হবে। মানে প্রোটিন যেহেতু নাই, অতএব ফ্রি ইনহেলেশনাল এজেন্ট বেশি থাকবে, দ্রুত পার্শিয়াল প্রেসার জেনারেট করবে,
এবং দ্রুত পার্শিয়াল প্রেসার জেনারেট করে সে ব্রেইনে যাবে এবং ইন্ডাকশন ও রিকভারি দুইটাই তাড়াতাড়ি হবে, সেই কথাটাই এখানে বলা আছে। দেখেন, এক্সিলারেটেড ইন্ডাকশন অ্যান্ড ইমার্জেন্স। এক্সিলারেটেড ইন্ডাকশন অ্যান্ড ইমার্জেন্স। নেক্সট পেজে যাই। নিউরোমাস্কুলার ব্লকিং এজেন্ট। নিউরোমাস্কুলার ব্লকিং এজেন্টে এখানে দেখেন, নিউরোমাস্কুলার যে ড্রাগস গুলা এরা বেশিরভাগই ওয়াটার সলিউবল। ওয়াটার সলিউবল বিশেষ করে যারা নিউরোমাস্কুলার জাংশনের কাজ করে, আমরা সাক্সামিথোনিয়াম বলি বা ভেকুরোনিয়াম বলি, দে আর ওয়াটার সলিউবল। ওয়াটার সলিউবল ড্রাগস যেগুলা বডিতে যদি কোনো কারণে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের ভলিউম বাড়ে বা ইসিএফ এর ভলিউম বাড়ে, তাহলে ওয়াটার সলিউবল ড্রাগস এর ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বাড়বে। এবং ভলিউম অফ ডিস্ট্রিবিউশন যদি বেড়ে যায়, তাহলে আসলে দেখা যায় ইউজুয়াল ডোজে যদি দেই, ভলিউম ডিস্ট্রিবিউশন যদি বেশি থাকে, তাহলে কিন্তু কনসেন্ট্রেশনটা কমে যাবে। এক্সাম্পল দিচ্ছি, ধরেন এটা 5 লিটার একটা বালতি। এখানে আপনি এই বালতিতে 5 লিটার বালতিতে 100 গ্রাম রং গুলাইলেন, আর এখানে 10 লিটারের বালতি আছে। এই 10 লিটারের বালতিতে আপনি ওই 100 গ্রাম রং গুলাইলেন, পাশে আর একটা বালতিতে। কোনটায় কনসেন্ট্রেশন বেশি পাওয়া যাবে? ডেফিনেটলি 5 লিটারেরটায়। কোনটায় কনসেন্ট্রেশন কম পাওয়া যাবে? 10 লিটারেরটায়। তো যখন সিকেডির পেশেন্টের ভলিউম ওভারলোড থাকে এবং ইন্টারস্টিশিয়াল যে ভলিউমটা সেটা বেড়ে যায়, ইসিএফ এর ভলিউম বেড়ে যায়, তো আমি ইউজুয়াল ডোজে যদি ড্রাগস দেই, তাহলে দেখা যাবে ওয়াটার সলিউবল যে ড্রাগস গুলো আছে এদের কনসেন্ট্রেশনটা কমে যাবে। যেমন 10 লিটার পানিতে যদি আমি 100 গ্রাম যে ডাই গুলিয়েছিলাম, ওর কনসেন্ট্রেশন কম ছিল, জাস্ট লাইক দ্যাট। তো সেক্ষেত্রে ওয়াটার সলিউবল ড্রাগস এর ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা বেশি দিতে বলে। ইনিশিয়াল কনসেন্ট্রেশন বেশি দিতে বলে। তবে হ্যাঁ, এক্সক্রেশন, যেহেতু কিডনি দিয়ে এক্সক্রেশন কম হচ্ছে, অতএব মেইনটেনেন্সটা আমরা কম দিতে পারি, কারণ এটা এক্সক্রেট হয় দেরিতে। দেন কিছু কিছু ড্রাগস এর কথা খুবই ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, যে সিকেডির পেশেন্টের কোন ড্রাগ সেফ, বা সিকেডির পেশেন্টের কিডনি দিয়ে আসলে সিকেডির পেশেন্টকে আমরা কি ভেকুরোনিয়াম ইউজ করতে পারবো কি পারবো না, এই ধরনের কিছু কোশ্চেন আপনি ফেস করতে পারেন। সিকেডির পেশেন্টের ভেকুরোনিয়াম কে বলবেন? ভেকুরোনিয়াম আমরা ইউজ করতে পারবো কি পারবো না, কন্ট্রা ইন্ডিকেটেড কিনা? সিকেডি অ্যান্ড ভেকুরোনিয়াম। ভেকুরোনিয়াম কিডনি দিয়ে কত পার্সেন্ট বের হয় জানা আছে? আচ্ছা, ভেকুরোনিয়াম ইউজ করতে পারবো কি পারবো না আপনারা এটা বলতে পারবেন না? আমরা তো প্রতিদিন কত সিকেডির পেশেন্ট নিয়ে কাজ করি। দেওয়া যাবে না স্যার। দেয়া যাবে যাবে না? না স্যার। না, আচ্ছা, কন্ট্রা ইন্ডিকেটেড। রেনাল কন্ট্রা ইন্ডিকেটেড রেনাল এক্সক্রিয়েশন হয় তো, এর কত জন্য পার্সেন্ট? রোকুরিয়াম কত পার্সেন্ট? পার্সেন্ট কত পার্সেন্ট এক্সক্রেশন হয় রেনাল দিয়ে? মাত্র 25%-এর মতো। 25%-এর মতো কিডনি দিয়ে এক্সক্রেশন হয়। বাকি হেপাটিক এক্সক্রেশন 75%। হেপাটিক এক্সক্রেশন। ভেকুরোনিয়ামটা কন্ট্রাইন্ডিকেটেড কিছু না, আপনি ডোজ কমায় দিতে পারেন। তবে হ্যাঁ, যেহেতু আমাদের আরো বেটার অপশন আছে,
সেজন্য আমাদের সেই অপশনে যাওয়াটা ভালো, অ্যাট্রাকিউরিয়াম এবং সিস অ্যাট্রাকিউরিয়াম। অ্যাট্রা অ্যান্ড সিস অ্যাট্রা, অ্যাট্রাকিউরিয়াম এবং সিস অ্যাট্রাকিউরিয়ামের মানে মূল যে সুবিধাটা সেটা হচ্ছে এদের ব্রেকডাউনের জন্য, এদের মেটাবলিজমের জন্য লিভারের কাছে যাওয়ার দরকার নাই। এরা মূলত হপ অ্যান্ড ডিগ্রেডেশনের মাধ্যমে ব্রেকডাউন হয়। তবে হ্যাঁ, এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এই হপ অ্যান্ড ডিগ্রেডেশনের পরে একটা মেটাবোলাইটস তৈরি হওয়ার, যার নাম হচ্ছে লডানোসিন। লডানোসিন, এই লডানোসিনটা আবার নিউরোটক্সিক, যেটা কিডনি দিয়ে বের হয়। লডানোসিন কিন্তু কিডনি দিয়ে বের হয়। সিকেডির পেশেন্টের অ্যাট্রাকিউরিয়াম সিস অ্যাট্রাকিউরিয়াম অনেক বেশি ইউজ করলে লডানোসিন অ্যাকুমুলেট হয়ে সিজার করতে পারে। তবে মানে এক্সপেরিমেন্ট করে দেখা গেছে, যে লডানোসিন ইনডিউস সিজার তৈরি হতে এই লডানোসিনের কনসেন্ট্রেশন অনেক 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 হাই লাগে। সেজন্য আমরা যতটুকু ডোজ ইউজ করি এতে লডানোসিন ইনডিউস সিজার হবে, এটা এই ভয়টুক না পাইলেও চলবে। তাহলে আমরা কি কি ইউজ করব? অ্যাটাকিউরিয়াম সিস অ্যাটাকিউরিয়াম। কেন? বিকজ এটা হপ অ্যান্ড ডিগ্রেডেশনে ব্রেকডাউন হয়। তবে ঝামেলা কি, এটার যে মেটাবোলাইটস লডানোসিন, এইটা অ্যাকুমুলেট হয়ে সিজার করতে পারে। নিওস্টিগমিনে যাই আমরা, ভেকোরোনিয়াম কি বলা আছে? আচ্ছা, আমি একটা ইনফরমেশন দেই। ভেকোরোনিয়ামের মেটাবোলাইটস, এই 3 হাইড্রক্সি ভেকোরোনিয়াম, এইটা এটারও মানে ফার্মাকোল মানে মেটাবলিক্যালি অ্যাক্টিভ। এটা ঝামেলা করতে পারে সিকেডির পেশেন্টের। নিওস্টিগমিন, 50% বের হয় কিডনি দিয়ে, 50% রেনাল ক্লিয়ারেন্স। আচ্ছা, আপনাদের একটা বলি, জিজ্ঞেস করি, দেখি আপনারা মানে কে আনসার দিতে পারেন। ভেকুরোনিয়াম 25% বের হয় কিডনি দিয়ে, বাকি 75% হেপাটিক এক্সক্রেশন। আর নিওস্টিগমিন 50% বের হয় কিডনি দিয়ে, বাকি 50% অন্য রুট। সিকেডির পেশেন্টের অন্য রুট তো ঠিক আছে, তাহলে ভেকুরোনিয়ামের 50% অন্য রুট দিয়ে বের হচ্ছে, সরি, নিওস্টিগমিনের 50% অন্য রুট দিয়ে বের হচ্ছে, আর ভেকুরোনিয়ামের 75% অন্য রুট দিয়ে বের হচ্ছে। এতে কি আমাদের রিকিউরারাইজেশনের চান্সেসটা বেশি হবে না কম হবে? রিকিউরারাইজেশন, আমার প্রশ্নটা কি বুঝতে পারছেন? না পারলে আমি নেক্সট টপিকে যাব, তাহলে আর এটার দরকার নাই। আসলে আমার ওই কোনো ইন্টারেকশন পাচ্ছি না তো, সেজন্য আরো ঝামেলা হচ্ছে। ওকে, নেক্সট ইয়েতে যাই। ওপিওয়েড ইন্টারাকশন আপনারা না করলে আমারও তো কিছু যাবে আসবে না, আমার শেষ করে জানি না ফেললে। ভাই, বলে দেন। ওকে, ঠিক আছে, নেক্সট ইয়েতে যাই। ওপিওয়েড, ওপিওয়েডের মধ্যে দেখেন মরফিন এবং প্যাথেডিন। মরফিন এর মেটাবোলাইটস হচ্ছে মরফিন 3 গ্লুকোনাইডস। পেজটা চেঞ্জ হয়ে গেছে। মরফিনের মেটাবোলাইটস মরফিন 3 গ্লুকোনাইডস এবং প্যাথেডিনের মেটাবোলাইটস মেপেরিডিন। ঠিক আছে, মরফিন 3 গ্লুকোনাইডস এটার ইয়াটা এরকম। আপনাদের কি কোনো আইডিয়া আছে কিনা জানি না, তবে আমার আইডিয়া আছে কিছু। আপনি ধরেন আপনার লাইফে দেখবেন যে আপনি ধরেন কাউকে কোনো একটা কিছু শেখাচ্ছেন, শেখার পরে ও ওই কাজটা আপনার চেয়ে অনেক ভালো পারছে, এরকম আপনার কোনো ইয়ে আছে কিনা আমি জানি না, বাট আমি কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যে আমি
দুই একজনকে যা শিখিয়েছি আমার চেয়ে তারা অনেক ভালো মানে ডেলিভারি দিচ্ছে। এটা একটা মানে ওয়ান্ডারফুল ফিলিং, দারুণ একটা ব্যাপার, খুব চমৎকার। তো এখানে মরফিন এবং মরফিন 3 গ্লুকোরোনাইডস এর ব্যাপারটা ঠিক ওইরকম। মরফিন থেকেই আসে মরফিন 3 গ্লুকোরোনাইডস, বাট মরফিন 3 গ্লুকোরোনাইডস ইজ মোর পোটেন্ট দেন মরফিন। প্যারেন্ট ড্রাগস এর চেয়ে ভালো কাজ করে। মানে মরফিন যে ওপিওয়েড রিসেপ্টরে বাইন্ড করে যতটুকু কাজ করে মরফিন 3 গ্লুকোরোনাইডস তার চেয়ে অনেক বেশি কাজ করে। কিন্তু মরফিন 3 গ্লুকোরোনাইডস বের হয় মূলত, ওর এক্সক্রেশনটা হচ্ছে কিডনি দিয়ে। সিকেডির পেশেন্ট সিকেডির পেশেন্ট যার কিডনি ফেইলর, সে কিছুই বের করতে পারছে না বা কম কম বের করছে, মরফিন 3 গ্লুকোরোনাইডস তো সে কম কম বের করবে, আটকে যাবে। তো মরফিন 3 গ্লুকোরোনাইডস বডিতে অ্যাকুমুলেট হয়ে ওপিওয়েড যে রেসপিরেটরি ডিপ্রেশন করে, এই রেসপিরেটরি ডিপ্রেশন আরো বেশি করবে, প্রোফাউন্ড রেসপিরেটরি ডিপ্রেশন। প্যাথেডিনের ক্ষেত্রে যাই। প্যাথেডিনের মেটাবোলাইটস হচ্ছে নরমেপেরিডিন। এই এই এটার এক্সাম্পল হচ্ছে যে প্যাথেডিন যে কাজ করে, মরফিন এবং প্যাথেডিনের সাথে যদি কম্পেয়ার করেন পোস্ট অপারেটিভ অ্যানালজেসিক হিসেবে, তো এটা অনেক বড় একটা অন্যায়। কেন অন্যায়? কারণ মরফিনের পোস্ট অপারেটিভ অ্যানালজেসিয়া মানে এত চমৎকার যে প্যাথেডিনের সাথে ওর কোনো কম্প্যারিজনই চলবে না। তারপরও কেন প্যাথেডিন বেশি ইউজ করা হয়? এটা আমাদের ইগনোরেন্সের জন্য ইউজ করা হয় প্যাথেডিন। মানে মরফিন এবং প্যাথেডিন এই দুইটা ড্রাগস পোস্ট অপারেটিভ পেইন ম্যানেজমেন্টে মরফিন প্যাথেডিনের চেয়ে অনেক 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 গুণে আগানো। কি কারণে? কারণ এই প্যাথেডিন এটা কিন্তু ওপিওয়েডের মধ্যে ওয়ান অ্যান্ড অনলি ওপিওয়েড দ্যাট কজেস কার্ডিও ডিপ্রেশন, ডিরেক্ট কার্ডিও ডিপ্রেশন করে প্যাথেডিন। সাথে প্যাথেডিনের আরেকটা আছে, খারাপ দিক আছে, সেটা হলো ইট হ্যাজ অ্যাট্রোপিন লাইক অ্যাক্টিভিটি। ঠিক আছে, ও ট্যাকিকার্ডিয়া করে। মরফিনের ক্ষেত্রে কিন্তু অন্য জিনিস, মরফিন কজেস ব্র্যাডিকার্ডিয়া, ব্র্যাডি, অ্যান্ড মরফিন হ্যাজ পজিটিভ ionotropic effect. It does not causes tachycardia and it does not causes cardio depression. সেক্ষেত্রে মরফিন অনেক বেটার। তো এই যে যে মরফিনের চেয়ে খারাপ যে প্যাথেডিন, সেই প্যাথেডিন যে কাজ করে, প্যাথেডিনের মেটাবোলাইটস নরমেপেরিডিন সে সেই কাজটাও করতে পারে না। ঠিক আছে, মানে আগে যেটা আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, দেখেন মরফিনের মেটাবোলাইটস মরফিনের চেয়েও ভালো কাজ করে। আর প্যাথেডিন যে টুকটাক যা করতে পারতো সেটাও পারে না নরমেপেরিডিন। তো যে কাজ পারে না, মনে রাখবেন, সে কিন্তু অকাজটা খুব ভালো পারে। তো এই নরমেপেরিডিন সে প্যাথেডিনের মতো ওপিওয়েড রিসেপ্টরে বাইন্ড করে কিছুই করতে পারছে না, বাট সে সিজার করতে পারে। তো নরমেপেরিডিন অলসো এক্সক্রেট থ্রু কিডনি। সিকেডির পেশেন্টের নরমেপেরিডিন অ্যাকুমুলেট হয়ে এই অকাজটা হতে পারে, সিজার। ঠিক আছে, সিকেডির পেশেন্টের কোন ড্রাগসটা আপনার কাছে স্বপ্নের মতো? মানে এই ড্রাগসটা সিকেডির পেশেন্টের আসলে সেরকম কোনো, ওর সিকেডি আছে বাট এটা এক্সট্রা কোনো লোড দিবে না, ওর কিডনিকে এক্সট্রা কোনো লোড দিবে না, ওর বডির কোনো সিস্টেমকেই, ম্যাক্সিমাম সিস্টেমকেই এক্সট্রা কোনো লোড দিবে না। সেই ড্রাগসের নাম এইটা, রেমিফেন্টানিল, যেটাকে ভাঙার জন্য বডির সব জায়গায় নন স্পেসিফিক স্টারেজ আছে। বডির এমন কোনো জায়গা নাই যেখানে রেমিফেন্টানিলকে ভাঙার স্টারেজ নাই, সেজন্য রেমিফেন্টানিল বডিতে অ্যাকুমুলেট হতে পারে না। এবং আমরা যদি বছরের পর বছর রেমিফেন্টানিল ইনফিউশন দেই,
দিয়ে ফ্যাটে কতটুকু গেল রেমফেন্টানিল, এটা যদি আমরা খুঁজতে যাই দেখবো ফ্যাটে নাই। কেন? ফ্যাটে যাওয়ার আগেই সে ব্রেকডাউন হয়ে গেছে। ওকে, আমরা নেক্সট ইয়েতে যাই, লোকাল অ্যাস্থেটিক। এটা ডিউরেশন শর্ট এন্ড হয় লোকাল অ্যাস্থেটিকের, সিকেডির পেশেন্টের। সিকেডির পেশেন্টের একটা কথা দেখেন, এটা আপনার কাছে কেমন লাগবে আমি জানি না। প্রি অপারেটিভ হাইড্রেশন 500 ml ব্যালেন্স সল্ট সলিউশন মে বেনিফিট দ্য ইভেন্টস রিগার্ডিং পোস্ট অপারেটিভ রেনাল ফেলোর। সিকেডির পেশেন্টকে কিছু ফ্লুইড লোড দিয়ে তারপরে আমরা ওটি করব, মানে কথাটা কেমন যেন হয়ে গেল যে আমরা সিকেডির পেশেন্ট তো ডায়ালাইসিস হয়ে আমাদের কাছে আসবে এবং ওর বডিতে ফ্লুইডের যে ব্যাপারটা আমরা সবসময় মানে ওকে মানে যতটুকু ফ্লুইড দরকার সেটা দেওয়ার চেষ্টা করব, এর বেশি একটুও না। কিন্তু আপনি যে কোনো টেক্সট বইয়ে যাবেন সিকেডির পেশেন্টের অ্যানেস্থেটিক ম্যানেজমেন্ট, ঢালাও ভাবে এই কথাটা লেখা। হাইড্রেশন করতে বলে, ইন্ডাকশনের আগেই হাইড্রেশন করতে বলে, 300 ml 500 ml এরকম হাইড্রেশন করতে বলে। কেন? কি কারণে বলেন তো দেখি, কেউ পারেন কিনা? সিকেডির পেশেন্ট, ওর তো ফ্লুইড বের করতে ঝামেলা, তোকে আমরা কেন ফ্লুইড লোড দিব? পেশেন্ট ডিহাইড্রেট থাকবে। না, ওর হচ্ছে পোস্ট অপারেটিভ একেআই প্রিভেনশন করার জন্য আমরা এই কাজটা করব। পোস্ট অপারেটিভ একেআই প্রিভেনশনের জন্য আমরা সিকেডির পেশেন্টকে কিছু ফ্লুইড দিয়ে নিব। টার্গেট ইউরিন আউটপুট কত? 0.5 ml পার কেজি পার আওয়ার, 0.5 ml পার কেজি পার আওয়ার। ওকে, এখানে দেখেন আমরা কি কি সলিউশন ইউজ করতে পারি। রিঙ্গার সিলেক্টেড, শুড অ্যাভয়েড অর কশাসলি ইউজ। বলেন তো এটা কেন, এটা কেন কশাসলি ইউজ করবো রিঙ্গার সিলেক্টেডটা? হাইপারক্যালেমিয়া, পটাশিয়াম আছে, ইয়েস, হাইপারক্যালেমিয়া দেব। ইয়েস, পটাশিয়াম আছে, হাইপারক্যালেমিয়া ইয়ে হতে পারে। মানে পটাশিয়াম, মানে যেহেতু পটাশিয়াম আছে অতএব এটা আমরা পটাশিয়াম কন্টেনিং ইয়াটা সলিউশনটা এটা আমরা কশাসলি ইউজ করব অথবা অ্যাভয়েড করব। আপনারা এই অ্যানেস্থেসিয়ার কিছু ইয়ে আছে মানে মানে কিছু আহ, শব্দ আছে বা কিছু বাক্য আছে, এই বাক্যগুলা সবসময় মাথায় রাখবেন। কোনো জায়গায় যদি দেখেন যে ঝামেলা আছে তাহলে আপনি দুইটা কথা লিখবেন, একটা হচ্ছে যে শুড অ্যাভয়েড, একদম অ্যাভয়েড করা, অর কশাসলি ইউজ, এই দুইটার যে কোনো একটা আপনি বসায় দিতে পারেন। শুড অ্যাভয়েড অ্যাভয়েড করব অথবা কশাসলি ইউজ করব। এখানে দেখেন কিছু মানে আপনার ডিরেকশন দেয়া আছে, মনিটরিং এ কিছু ডিরেকশন দেয়া আছে। এর মধ্যে একটা হচ্ছে নন ডমিনেন্ট হ্যান্ডে ভেনি পাংচার করা যাবে না। নন ডমিনেন্ট হ্যান্ড, নন ডমিনেন্ট হ্যান্ডে ভেনি পাংচার কেন করা যাবে না? বলেন তো দেখি। লাগলে এপিফিস্টুলা আবার করব আমরা। ইয়েস, এবি ফিস্টুলার জন্য এটা আমরা ইয়া ইয়া করে রাখবো। আপার পার্ট অফ ডমিনেন্ট হ্যান্ডে ভেনি পাংচার করা যাবে না, একই কারণ, একই কারণ, ওখানে এবি ফিস্টুলা করা যেতে পারে। রেডিয়াল এবং আলনার আর্টারিতে ক্যানুলেশন করা যাবে না। আর্টেরিয়াল ক্যানুলেশন রেডিয়াল এবং আলনার, কেন?
কারণ হচ্ছে ওখানে এই ফিস্টুলা করার জন্য তো আমরা লাগতে পারে আর কি। যে হাতে ফিস্টুলা নেই সেই হাতে এবিজি অথবা বিপি, যে হাতে ফিস্টুলা সেই হাতে এবিজি অথবা বিপি সঠিক আসবে না। এবিজি এবং বিপি সঠিক আসবে না যে হাতে ফিস্টুলা। আর ভেনাস প্রেশার মনিটরিং এটা লাগতে পারে। মনিটরিং নিয়ে আমি আপনাদের বেশ কয়েকবার বলেছি কিভাবে মনিটরিং করতে হবে। বেস্ট অ্যানেস্থেসিওলজিস্ট সেটাও বলেছি। নেক্সট হচ্ছে দেখেন পালমোনারি আর্টারি ক্যাথেটার, ট্রান্স ইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি, অনেক কিছু আছে। আচ্ছা এই কথাগুলা জাস্ট আমি 1 মিনিটে বলে যাই। আমরা তো জানি যে মনিটরিং এর যে ব্যাপারটা, যে কোনো মনিটরিং এর বেসটা হচ্ছে মানে এসেনশিয়াল মনিটরিং, এবং এই এসেনশিয়াল মনিটরিং এর মূল অংশ জুড়ে আছে বেস্ট অ্যানেস্থেসিওলজিস্ট। বেস্ট অ্যানেস্থেসিওলজিস্ট এর এই অ্যানেস্থেসিওলজিস্ট প্রেজেন্স থাকতে হবে, স্কিল অ্যানেস্থেসিওলজিস্ট। বাকি যেটা বেস্ট, বি তে ব্লাড প্রেশার, ই তে ইটিসিও2, জেনারেল অ্যানেস্থেসিয়া দিলে শুধু ইটিসিও2 তে হবে না, অল গ্যাস অ্যানালাইজার সেটাও লাগবে। দেন ই তে ইসিজি, এস এ এসপিও2, টি তে টেম্পারেচার, এগুলো সব এসেনশিয়াল মনিটরিং এর পার্ট। আর জেনারেল অ্যানেস্থেসিয়া দিলে সাথে নার্ভ স্টিমুলেটর, এটা এসেনশিয়াল মনিটরিং হিসেবে আসবে, এবং এয়ারওয়ে প্রেশার, এগুলো তো এসেনশিয়াল মনিটরিং আমরা জানি। এর সাথে কিছু এডিশনাল মনিটরিং যখন আসে তখন আপনি কয়েকটা এডিশনাল মনিটরিং অ্যাড করবেন। এর মধ্যে আইবিপিটা অ্যাড করতে হয়, সিভিপিটা অ্যাড করতে হয়। এডিশনাল মনিটরিং মনে রাখবেন, আর্টারিতে একটা আইবিপি, ভেইনে একটা সিভিপি, অ্যান্ড ইসোফেগাসে একটা ট্রান্স ইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি। আপনি যদি এই পর্যন্ত ক্যাচ করতে পারেন তাহলে আরেকটু সামনে যান। নার্ভ স্টিমুলেটর, এটা এসেনশিয়াল মনিটরিং হিসেবে আসবে, এবং এয়ারওয়ে প্রেশার, এগুলো তো এসেনশিয়াল মনিটরিং আমরা জানি। এর সাথে কিছু এডিশনাল মনিটরিং যখন আসে তখন আপনি কয়েকটা এডিশনাল মনিটরিং অ্যাড করবেন। এর মধ্যে আইবিপিটা অ্যাড করতে হয়, সিভিপিটা অ্যাড করতে হয়। এডিশনাল মনিটরিং মনে রাখবেন, আর্টারিতে একটা আইবিপি, ভেইনে একটা সিভিপি, অ্যান্ড ইসোফেগাসে একটা ট্রান্স ইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি। আপনি যদি এই পর্যন্ত ক্যাচ করতে পারেন তাহলে আরেকটু সামনে যাবেন। সেটা কি লাঙে একটা কি, সেটা পালমোনারি আর্টারি ক্যাথেটার। ব্যাস শেষ। পৃথিবীর এমন কোনো ওটি নাই যে ওটির মনিটরিং এই কয়েকটা জিনিস দিয়ে করা সম্ভব না। ম্যাক্সিমাম ওটি পৃথিবীতে যত ওটি হয়, এই এসেনশিয়াল এবং এডিশনাল যা বললাম এটা দিয়ে সব ওটিরই মনিটরিং করা সম্ভব। অলমোস্ট অলমোস্ট সব ওটির মনিটরিং করা সম্ভব। কিছু কিছু এডিশনাল লাগতে পারে, অ্যাওয়ারনেস মনিটরিং এর জন্য কিছু অ্যাড করা লাগতে পারে, বা কিছু স্পেস মানে সাব সুপার স্পেশালিটিতে দু একটা জিনিস চেঞ্জ হতে পারে, সেটা বাদে। বুঝতে পেরেছেন? স্যার, সিভিপি আরেকটা কি এনআইপি? এনে এনআই বিপি, মানে বিপি তো আমি বেস্টের মধ্যেই বিপি থাকবে। স্যার আরেকটা কি বলছেন? সিভিপি আরেকটা কি? সিবিপি, আইবিপি ইন্ট্রা আর্টেরিয়াল ব্লাড প্রেশার, সিবিপি সেন্ট্রাল ভেনাস প্রেশার, ঠিক দেন আছে। হচ্ছে ইসোফেগাসে ট্রান্স ইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি, অ্যান্ড লাঙে পালমোনারি আর্টারি ক্যাথেটার।
আচ্ছা, কেউ একজন আমাকে গত ক্লাসে মনে হয় ইয়ার হেপাটো রেনাল সিনড্রোমের কথা জিজ্ঞেস করেছিলেন আর কি, হেপাটো রেনাল সিনড্রোম। কে জি জিজ্ঞেস স্যার। করেছে? আচ্ছা, শাওলিন আজমির, আপনি জিজ্ঞেস করেছিলেন? জি স্যার। আচ্ছা, হেপাটো রেনাল সিনড্রোম এটার মানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা অনেক সময় বলি না বন্ধু বান্ধবদের, মাঝে মধ্যেই তো বলা হয় যে তোর জন্য আমার আজকে এই অবস্থা, তোর কারণে আমার এরকম হলো, মানে তাকে দায়, তার জন্য আমার এই যে যে আমার সমস্ত দুরবস্থার কারণ সে, তাকে বলা হচ্ছে তোর জন্য আমার এই অবস্থা, তুই যদি না বলতি আমি ওই কাজটা করতাম না, আমার এরকম হইতো না, আমার সমস্ত কিছুর জন্য তুই দায়ী, এরকম করা হয় বন্ধু বান্ধবদের। তো যাকে বলা হয় নিশ্চয়ই সে মন খারাপ করে। তো এই হেপাটো রেনাল সিনড্রোমের ব্যাপারটা কিন্তু এরকম, লিভারকে বলা হচ্ছে যে তোমার জন্য কিডনি নষ্ট হয়েছে। হেপাটো রেনাল সিনড্রোম, রেনাল সিনড্রোম মানে হচ্ছে কিডনিতে কোনো প্রবলেম হয়েছে, রেনাল সিনড্রোম কিডনিতে কোনো প্রবলেম হয়েছে। শুরুতে যে কথাটা ছিল হেপাটো, কার জন্য? লিভারের জন্য। সমস্যাটা ছিল লিভারের, পরবর্তীতে সমস্যাটা কিডনিতেও, মানে কিডনিও ওই সমস্যার মধ্যে আক্রান্ত হয়েছে, বা লিভারের কারণে কিডনিতে একটা সমস্যা হয়েছে, সেটাকে বলা হয় হেপাটো রেনাল সিনড্রোম। এখানে আসলে কি হয়, এখানে দুইটা জিনিস হয়, দুইটা জিনিসের মধ্যে যদি এক কথায় বলে দেয়া হয় সেটা হলো সিস্টেমিক ভেজোডাইলেটেশন আর ইন্ট্রারেনাল ভেজোকনস্ট্রিকশন। সিস্টেমিক ভেজোডাইলেটেশন এন্ড ইন্ট্রারেনাল ভেজোকনস্ট্রিকশন, এই দুইটার যোগফলে হয় হেপাটো রেনাল সিনড্রোম। আমার কথাটা হয়তো আপনাদের কাছে কঠিন লেগেছে, বাট আমি এক্সপ্লেনেশন করলে এই কঠিন লাগাটা থাকবে না আশা করি। ধরেন কোন একটা প্যাসেঞ্জার ইয়ে হয়েছে, সিরোসিস হয়েছে, লিভার সিরোসিস, লিভার সিরোসিস হয়েছে, লিভার সিরোসিস হয়ে হেপাটোসাইটের খুবই খারাপ অবস্থা, ফাইব্রোসিস হয়ে গেছে। তো ফাইব্রোসিস হয়ে যাওয়ার জন্য এই লিভারের স্ট্রাকচার একদম স্টিফ হয়ে যাওয়ার জন্য, এই দিক দিয়ে যে ব্লাড যেত লিভারে, পোর্টাল সার্কুলেশন দিয়ে লিভারে যে ব্লাড যেত, সেটা যেতে বাধা পাবে, দ্যাট ইজ পোর্টাল সার্কুলেশনে প্রেসার বাড়বে। কি জন্য বাড়বে? লিভার স্টিফ হয়ে গেছে, স্টিফ হয়ে যাওয়ার জন্য লিভারে ব্লাড যেতে পারছে না। অতএব পোর্টাল সার্কুলেশনে, পোর্টাল সার্কুলেশনের ইয়াটা মানে প্রেসারটা বেড়ে যাবে, এবং এই প্রেসারটা যখন বাড়বে সে মূলত এই পোর্টাল যে ব্লাড ভেসেল আছে ওই ব্লাড ভেসেলের উপর একটা প্রেসার দিবে, স্ট্রেস, এবং এই স্ট্রেসের জন্য ওখান থেকে কিছু ভেজোডাইলেটর রিলিজ হবে, ভেজোডাইলেটর, এবং এই ভেজোডাইলেটরের মধ্যে নাইট্রিক অক্সাইড সহ আরো অনেক রকম ভেজোডাইলেটর আছে। তো এই ভেজোডাইলেটর গুলা পোর্টাল সিস্টেমের ব্লাড ভেসেলকে মূলত ডাইলেট করে দিবে, ডাইলেট করে দিবে। এবং পোর্টাল সিস্টেমের ব্লাড ভেসেল যখন ডাইলেট হবে তখন এখানে পোর্টাল সিস্টেমে লার্জ অ্যামাউন্ট অফ ব্লাড ট্র্যাপড হবে, যেমন ভেইনে ব্লাড ট্র্যাপড হয়। এখন সিরোসিসের পেশেন্ট যারা, তাদের ওই ভেইনের মতো পোর্টাল সিস্টেমেও ব্লাড ট্র্যাপড হয়। তো পোর্টাল সিস্টেমে ব্লাড ট্র্যাপড হওয়ার জন্য
সেন্ট্রাল যে পুল, ব্লাডের যে সেন্ট্রাল পুল, সিস্টেমিক পুল, আর্টারিওলার সিস্টেমে যে ব্লাড, সেই ব্লাডটা মানে দেখা যাবে ভেনাস রিটার্ন কমে গেছে, কার্ডিয়াক আউটপুট কমে গেছে, বিপি কমে গেছে। এবং এই যে যে ভেজোডাইলেটর রিলিজ হচ্ছে পোর্টাল সার্কুলেশনে, এরা এরা পোর্টো সিস্টেমিক শান্টের মাধ্যমে, পোর্টো সিস্টেমিক শান্টের মাধ্যমে পোর্টাল থেকে সিস্টেমিক সার্কুলেশনে চলে যাবে। ঠিক আছে, আমার কথা বুঝতে পেরেছেন কিনা? যে পোর্টাল সার্কুলেশনে প্রেশারটা, পোর্টাল সিস্টেমে প্রেশার বেড়ে গিয়ে পোর্টাল ব্লাড ভেসেলে শিয়ার স্ট্রেস জেনারেট করে ভেজোডাইলেটর রিলিজ হচ্ছে। এই ভেজোডাইলেটর গুলা পোর্টো সিস্টেমিক শান্টের মাধ্যমে সিস্টেমিক সার্কুলেশনে চলে গিয়ে সিস্টেমিক ভেসেলকে ডাইলেট করবে। এবং এই পোর্টাল ভেসেল ডাইলেট হওয়ার জন্য এখানে যে ট্র্যাপড ব্লাড আছে, সেই সেই ট্র্যাপ ব্লাডের কারণে সেন্ট্রাল কিডনির ব্লাড ফ্লো কমবে, জিএফআর কমবে, এবং ব্লাড ফ্লো জিএফআর কমার সাথে সাথে রেনিন, এনজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভ হবে। কেমন অ্যাক্টিভ? অনেক অনেক হাইপার অ্যাক্টিভ, হাইপার 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 অ্যাক্টিভ হয়ে এনজিওটেনসিন 2 অনেক বেশি পরিমাণে রিলিজ হবে। এবং সেই এনজিওটেনসিন 2 এফারেন্ট আর্টারিওলকে কনস্ট্রিক্ট করে, এফারেন্ট আর্টারিওলকে কনস্ট্রিক্ট করে, মানে কিডনির মধ্যে যে ব্লাডটা যাচ্ছিল এফারেন্ট আর্টারিওল দিয়ে, মানে জিএফ গ্লোমেরুলার ফিল্ট্রেট হচ্ছিল, সে এফারেন্ট আর্টারিওলকে কনস্ট্রিক্ট করে ওর জিএফআরটা আরো কমায় দিবে। সারা বডির সমস্ত ব্লাড ভেসেল ডাইলেটেড, কিন্তু কিডনির ব্লাড ভেসেল, ইন্ট্রারেনাল যে ব্লাড ভেসেল, সেটা কনস্ট্রিক্টেড। কেন? কারণ এই সারা বডির সমস্ত ব্লাড ভেসেল ডাইলেটেড থাকার জন্য তার বিপি কমে গেছে, তার রেনাল ব্লাড ফ্লো কমে গেছে। ঠিক আছে, এইসব কমে যাওয়ার জন্য রেনিন, এনজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম, মূলত রেনিন এনজিওটেনসিন, এই সিস্টেমটা অ্যাক্টিভ হয়ে এনজিওটেনসিন 2 এর কনসেন্ট্রেশন অনেক বেশি বেড়ে গিয়ে এফারেন্ট আর্টারিওল কনস্ট্রিকশন হয়ে জিএফআর আরো কমে গিয়ে এআরএফ, একেআই ডেভেলপ করেছে, একেআই ডেভেলপ করেছে। এবং এটাকে আমরা বলি হেপাটোরেনাল সিনড্রোম। প্যাথোফিজিওলজিটা বলে দিলাম, বাকি যেটা আছে ওটা আপনি পড়ে নেবেন। প্যাথোফিজিওলজি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে মূল প্যাথোফিজিওলজি কি বলেন তো? এক জায়গায় ভেসোডাইলেটেশন। রেনাল ভেসো কনস্ট্রিকশন আর হচ্ছে সিস্টেমিক ভেসো ডাইলেটেশন। ইয়েস। আচ্ছা, রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি এর জাস্ট ইন্ডিকেশন গুলা আপনারা একটু জেনে যাবেন। রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি কখন আমরা ডায়ালাইসিস দিব, অথবা কখন আমরা কিডনি ট্রান্সপ্লান্টেশন করব, এই রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি RRT, এটার ইন্ডিকেশন কি কি বলেন তো? রেনাল রিপ্লেসমেন্ট থেরাপির ইন্ডিকেশন কি কি আছে? কে বলবো এটা? একটা দুইটা, একটা দুইটাও পারা যাবে না? মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস, এই তো। আর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, পটাশিয়াম যদি 6 এর বেশি হয়, পটাশিয়াম ফ্লুইড হাইপারক্যালেমিয়া, ওভারলোড হইতে পারে। এই তো ফ্লুইড ওভারলোড, পটাশিয়াম বেশি, হাইপারক্যালেমিয়া। ওকে, একটা ওই ইয়ে আছে না, একটা গাইড বই আছে না, ইনডেভারে একটা সূত্র দেয়া ছিল, সেটা হচ্ছে আপনার KFC USA।
এই সূত্রটা পরবর্তীতে মনে হয় মানে লেটেস্ট যে এডিশন গুলা সেই এডিশন গুলাতে মনে হয় নাই, আগেরটাই ছিল। তবে এটা মানে এটা অনেক মনে রাখার জন্য অনেক ভালো একটা ইয়া। যেমন কে তে আমরা বলবো হাইপার ক্যালিমিয়া। হাইপার ক্যালিমিয়া পটাশিয়াম মোর দেন 6.5। এফ এফ এ একটু আগে একজন তো বলেই দিলেন, ফ্লুইড ওভারলোড। ফ্লুইড ওভারলোড। সি সিতে কিছু আছে? সিরাম সিতে ক্রিয়েটিনিন। সিরাম ক্রিয়েটিনিনকে বাদ দেওয়া হয়েছে, সিরাম ক্রিয়েটিনিনের কোনো ইস্যুই নাই। মানে ইয়াতে ডায়ালাইসিস বা RRT এর ইন্ডিকেশন হিসেবে ক্রিয়েটিনিন আসবে না, কোঅ্যাগুলোপ্যাথি আসবে। কোঅ্যাগুলোপ্যাথি বা ডায়াথেসিস ব্লিডিং ডায়াথেসিস বা কোঅ্যাগুলোপ্যাথি আসবে। আর ইউতে বলেন তো, ইউ ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড বেশি। ইউরেমিক এনকেফালোপ্যাথি। ইউরেমিক এনকেফালোপ্যাথি, ঠিক আছে। আর এতে অ্যাসিডোসিস আসতে পারে, মেটাবলিক অ্যাসিডোসিস। আপনি এভাবে RRT মনে রাখতে পারেন, রেনাল রিপ্লেসমেন্ট থেরাপির ইন্ডিকেশন।